আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। কোনো কারণ না জানিয়ে স্বাস্থ্য বুলেটিন বন্ধের ঘোষণা দিল স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার থেকে শুধুমাত্র সংবাদ বিজ্ঞপ্তি। আগামীকাল থেকে এই অনলাইন ব্রিফিংটি আর হবে না। প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন অনুমোদন রাশিয়ায়, বাংলাদেশেও আনা হবে বলেছেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক। করোনা আক্রান্ত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মস্তিষ্কের সফল অস্ত্রোপচার, 96 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণ। করতালিতে সম্মুখ সারি করোনা যোদ্ধাদের সম্মান প্রদর্শন। 18 আগস্ট আরও একবার 1 মিনিটের অবিরাম করতালি। এবং ঈদুল আজহার পর 5 দিনে 40 জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে, দ্রুত শনাক্ত ও চিকিৎসা ব্যবস্থা করার পরামর্শ। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে উগান্ডায় স্মার্টফোন দিয়ে শরীরের তাপমাত্রা পরিমাপের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হচ্ছে। টানা 6 মাস স্বাস্থ্য বুলেটিনে করোনা ভাইরাস পরিস্থিতি জানানোর পর কোনো ব্যাখ্যা না দিয়েই ওই ব্রিফিং বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জানানো হয়েছে আগামীকাল থেকে শুধুমাত্র সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হবে। শেষ দিনে বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় শনাক্ত 2996 জন, শনাক্তের হার 20%। এই সময়ে মৃত্যু সংখ্যা 33। দেখুন চকর মালিথার রিপোর্টটি। চীনের উহানে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে করোনা ভাইরাস সম্পর্কিত তথ্য জানাতে 3রা ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন শুরু করে আইইডিসিআর। দেশে সংক্রমণ শুরু হলে 23শে মার্চ থেকে সংবাদ সম্মেলনের পরিবর্তে শুরু হয় একপাক্ষিক অনলাইন ব্রিফিং। এক পর্যায়ে ব্রিফিংয়ের দায়িত্ব নেয় স্বাস্থ্য অধিদপ্তর এবং টানা 137 দিন ধরে তারা প্রতিদিন ব্রিফিং করেছে, যাকে বলা হয়েছে স্বাস্থ্য বুলেটিন। কিন্তু দেশে করোনা শনাক্তের 137 দিন পরে এসে সেই বুলেটিন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিল স্বাস্থ্য অধিদপ্তর। যে আগামীকাল থেকে এই অনলাইন ব্রিফিংটি আর হবে না, তবে যথারীতি প্রেস রিলিজ যেটা দেওয়া হয় সেই প্রেস রিলিজ সবাইকে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনারা সবগুলি তথ্যই আপনারা জানতে পারবেন। তথ্য প্রবাহে কোনো অসুবিধা হবে না। তথ্য নিয়মিতভাবেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হবে। শেষ দিনের বুলেটিনে জানানো হয়েছে 24 ঘন্টায় নমুনা সংগ্রহ 15,317, পরীক্ষা 14,820, শনাক্ত 2,996, শনাক্তের হার 20.22। এ সময় মৃত্যু সংখ্যা 33, সুস্থ 1,535 জন। দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত 2,63,503, চিকিৎসাধীন 1,08,060, সুস্থ 1,51,972, মৃত্যু সংখ্যা 3,471। শনাক্ত 2,996 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন 3,471 জন। সকলের সুস্বাস্থ্য কামনা করে স্বাস্থ্য বুলেটিনের সমাপ্তি ঘোষণা করেন ডাক্তার নাসিমা সুলতানা। সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন বন্ধের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক প্রধান তথ্য কমিশনার প্রফেসর ডক্টর গোলাম রহমান। চ্যানেল আইকে তিনি বলেছেন, প্রশ্ন উত্তরের সুযোগ না থাকলেও করোনা মহামারী এই সময় মানুষকে তথ্য জানানোর মাধ্যমে সচেতন করছিল স্বাস্থ্য বুলেটিন। এটি বন্ধ করে দেওয়া উচিত হচ্ছে না বলে মনে করেন দেশের শীর্ষ এই গণযোগাযোগ বিশেষজ্ঞ। করোনা মহামারীর এই প্রকোপ থেকে মানুষকে রক্ষা করার জন্য আমাদের দেশের
ক্যাবিনেট মিটিং, সেখানে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ভ্রাম্যমাণ আদালত প্রবর্তন করা হবে, যেন যারা মাস্ক না পরে বার হয় তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে শাস্তি প্রয়োগ করা। অর্থাৎ এই শাস্তির ভয় দেখিয়ে মাস্ক পরতে বাধ্য করার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সম্প্রতি। এদিকে আবার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা দিয়েছেন যে তারা যে স্বাস্থ্য বুলেটিন বের করতেন, করোনা আক্রান্তদের খবরাখবর পরিবেশন করতেন, সেটা আর এখন থেকে করবেন না, তারা প্রেস রিলিজের মাধ্যমে এটা করবেন। তো বিষয়টি আমার কাছে খুব স্ববিরোধী মনে হয়। আমার মনে হয় যখন মানুষকে আরও বেশি প্রচারমুখী করা দরকার, করোনার ভয়াবহতা নিয়ে আরও তাদেরকে বেশি ওয়াকিবহাল করা দরকার, সেই মুহূর্তে এই বুলেটিন প্রচারের সিদ্ধান্ত বাতিল করাটা খুব সমীচীন নয় বলে আমি মনে করি। আমার মনে হয় জনগণকে অনেক বেশি প্রভাবিত করতে পারে আমাদের গণমাধ্যম। প্রফেসর গোলাম রহমান, সাবেক প্রধান তথ্য কমিশনার কথা বলছিলেন। বিশ্বের প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে রাশিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়ে গণহারে এর উৎপাদন শুরুর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ভারতে 10 রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলে ভারত করোনা যুদ্ধে জয়ী হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শাকিলা জেসমিন জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা 2 কোটি ছাড়িয়ে যাওয়ার দিনে করোনা ভ্যাকসিন অনুমোদন ও সফল প্রয়োগের সুসংবাদ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ভাইরাসটির বিরুদ্ধে প্রথম টেকসই প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ভ্যাকসিন তৈরি করেছে তার দেশ। পরীক্ষা নিরীক্ষার সকল স্তরে নিরাপদ হিসেবে প্রমাণিত হয়েছে মস্কোর গামালিয়া ইনস্টিটিউট উদ্ভাবিত এই ভ্যাকসিন, দাবি রুশ প্রেসিডেন্টের। তার মেয়ের শরীরে এই টিকা দেওয়ার পর সামান্য জ্বর হলেও দ্রুতই তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে এসেছে বলে জানিয়েছেন তিনি। তবে ভ্যাকসিন উদ্ভাবনে আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ না করায় এর কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত কয়েকদিন থেকে ভারতে করোনা সংক্রমণের হার সব দেশকে ছাড়িয়ে যাওয়ায় 10 রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সহ বেশি আক্রান্ত 10টি রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেই করোনা যুদ্ধে জয়ী হবে তার দেশ। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের মধ্যেই নতুন করে স্কুল খোলায় জুলাইয়ের শেষ 2 সপ্তাহে প্রায় 97,000 শিশু করোনা আক্রান্ত হয়েছে। কর্মীরাও আক্রান্ত হওয়ায় অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়। করোনা সংক্রমণের হার বাড়ায় শিল্পোন্নত দেশগুলোর জোট G7 সম্মেলন দ্বিতীয় দফায় স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাকিলা জেসমিন, চ্যানেল আই। মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের পর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে আইসিইউতে রাখা হয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর রুটিন চেক আপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। পরে তার করোনা পরীক্ষায় ফলাফলও পজিটিভ আসে। আগামী 96 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাকিটা দেখুন মিথিলা নাজনীনের রিপোর্টে। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জি ভারতের 13তম রাষ্ট্রপতি। 2012 থেকে 2017 সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। 1971-এ মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের বাজেট অধিবেশনে বাংলাদেশের পক্ষে নিজের ইতিবাচক অবস্থান ব্যাখ্যা করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নজর কেড়েছিলেন প্রণব। তার লেখা বইতে বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার প্রতিটি পর্যায়কে তুলে ধরেছেন অত্যন্ত যত্নের সাথে। ভারতের প্রাক্তন এই রাষ্ট্রপতি গত 9 আগস্ট রাতে পড়ে গিয়ে মস্তিষ্কে আঘাত পান। হাসপাতালে চেক আপের পর তার করোনার ফলাফলও পজিটিভ আসে। করোনা পজিটিভ এই যে বিষয়টা, সেটা কিন্তু অনেক পরে জানা গেছে। উনি কিন্তু বাথরুমে পড়ে গেছিলেন এবং আপনারা জানেন যে ওনার মস্তিষ্কে একটা বড় অপারেশন হয়েছে, ফ্লুইড বার করা হয়েছে। তিনি সেনা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। তার আরোগ্য কামনা করে ইতিমধ্যে গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন শুভানুধ্যায়ীরা। তিনি লাইফ সাপোর্টে আছেন, ভেন্টিলেটরে আছেন এবং তার পরিস্থিতি আশঙ্কাজনক বলে হাসপাতাল জানিয়েছে। আরোগ্য কামনা করেছেন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস পার্টির প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী সহ অন্যান্য রাজনীতিবিদরা এবং প্রণববাবুর যে পৈতৃক ভিটে পশ্চিমবঙ্গের কীর্ণাহারে, সেখানে মন্দিরে মন্দিরে যজ্ঞ শুরু হয়েছে। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের প্রবীণ রাজনীতিবিদ প্রণব মুখার্জির সুস্থতার জন্য প্রার্থনা করতে বলেছেন তার পরিবারের সদস্যরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। 1 মিনিটের অবিরাম করতালির মাধ্যমে করোনা ভাইরাসের সম্মুখ সারির যোদ্ধাদের সম্মান জানিয়েছে দেশবাসী এবং প্রবাসীরা। জাতীয় সংকটে জীবন বাজি রেখে কাজ করা ওইসব যোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি আবারও পালিত হবে 18 আগস্টে বিকেল 4টায়। শামিক আহমেদের রিপোর্ট। করোনা ভাইরাসের সংকটে দীর্ঘ সময় বন্ধ ছিল নৌ ও সড়কপথে যাতায়াত ব্যবস্থা। পরিবহন খাতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে যারা সামনে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন তাদের শ্রদ্ধা জানাতে ও উৎসাহ যোগাতে 1 মিনিটের অবিরাম করতালিতে অংশ নিয়েছেন পরিবহন খাতের মালিক ও শ্রমিকরা। ডিআইডব্লিউ থেকে যেভাবে আমাদের নির্দেশনা দিচ্ছে সেভাবেই আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমাদের এই লঞ্চ চলাচল করতে আছি। এই গাড়ি চালানো অবস্থায় সরকার সহযোগিতা করছে, প্রশাসন সহযোগিতা করছে, মালিকেরা সহযোগিতা করছে, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। প্রতি মঙ্গলবার বিকেল 4টায় 1 মিনিটের অবিরাম করতালির মাধ্যমে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারির যোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির উদ্যোক্তা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, মতিঝিল সরকারি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও একদল ফেসবুক ব্যবহারকারী। আমরা করতালির মাধ্যমে আবারও সম্মুখ সারির যোদ্ধাদের প্রতি অভিনন্দন ও ভালোবাসা প্রকাশ করলাম। যারা আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের সুরক্ষা দিতে গিয়ে তাদের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের একটি তালিকা কিন্তু আমাদের সারা বাংলাদেশে যে যেখানে যেভাবে কাজ করেছিলেন তা তৈরি করা উচিত। এবং আমরা জাতি হিসাবে কিন্তু তাদের স্মরণ করা আমাদের কর্তব্য এবং তাদের এই আত্মহতি আমাদের স্মরণে রাখতে হবে। আমরা তাদের জন্য যদি এই কৃতজ্ঞতা, এই ভালোবাসা ধরে না রাখি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু জানবে না তারা আমাদের জন্য কি করে গেছেন। আগামী মঙ্গলবার বিকেল 4টায় আবারও আমরা এই সম্মুখ সারির যোদ্ধা যারা তাদের জন্য করতালির মাধ্যমে অভিনন্দন ও ভালোবাসা প্রকাশ করব। আমরাও জানি মানুষকে সম্মান জানাতে আমরাই বাংলাদেশ স্লোগানে দেশে দেশে করতালি কর্মসূচি পালিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিভিন্ন এলাকা থেকে করোনা যোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। মানুষের পাশে দাঁড়িয়ে আছেন, সাহায্য করছেন, সহযোগিতা করছেন, তাদেরকে স্বাগত জানাই। করোনা যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছে ডেনমার্ক প্রবাসী বাংলাদেশিরা। যারা কাজ করতেছেন, পরিশ্রম করতেছেন, সবাইকে আমাদের ডেনমার্ক পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করি তারা আরো কষ্ট করে আমাদেরকে দেশকে বাঁচাতে এগিয়ে আসবে। জার্মানিতে করতালি কর্মসূচিতে প্রবাসীদের সঙ্গে যুক্ত হন সে দেশের নাগরিকরা। জাতীয় জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু ভাই যে এই মহৎ উদ্যোগ নিয়েছেন সম্মুখ সারির যোদ্ধাদের জন্য, আমি জার্মানির প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে সাধুবাদ জানাচ্ছি। We wish good luck frontliner people for Bangladesh and thanks for Channel I. We wish good luck frontline people Bangladesh. রাজধানী ও আশপাশের এলাকা থেকে অনেকেই 1 মিনিটের অবিরাম করতালি কর্মসূচি পালন করেন। বিকেল 4টায় জেলায় জেলায় করতালি কর্মসূচি পালিত হয়েছে। পটুয়াখালীতে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ 1 মিনিটের অবিরাম করতালিতে অংশ নেন। জয়পুরহাটে প্রকৃতি ও জীবন ক্লাব খেতলাল শাখা ও বড়াইল ইউনিয়ন পরিষদ আয়োজিত করতালি কর্মসূচিতে অংশ নেন রাজনীতিবিদ, সমাজকর্মী ও কৃষক সহ সর্বস্তরের মানুষ। খুলনায় কৃষকরা অংশ নেন 1 মিনিটের অবিরাম করতালির শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে। স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে শরীয়তপুর করোনার সম্মুখ সারির যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। সারা দেশের মতো সিরাজগঞ্জে 1 মিনিটের অবিরাম করতালির মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির আয়োজন করে জেলা পুলিশ। রাজশাহী মহানগরীর সাহেববাজারে বিকেল 4টায় করতালি কর্মসূচিতে অংশ নেন রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভোলায় 1 মিনিটের অবিরাম করতালি কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গাইবান্ধার পলাশবাড়িতে বিকেল 4টায় 1 মিনিটের অবিরাম করতালি কর্মসূচিতে অংশ নেন রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সম্মুখ যোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন পঞ্চগড়ের বোদা উপজেলার শিক্ষক, অভিভাবক, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
রংপুর প্রেস ক্লাবে সাংবাদিক, সংবাদপত্র বিক্রেতা ও ব্যবসায়ীরা 1 মিনিটের অবিরাম করতালিতে অংশ নেন। শৌমিক আহমেদ, চ্যানেল আই। স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন যে করোনা ভ্যাকসিন আবিষ্কার হলে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর সাথে সাথে বাংলাদেশেও আনা হবে। যারা ফ্রন্ট লাইনে রয়েছেন তাদেরকে সবার আগে ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সে সময় কেন্দ্রীয় ও স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিয়ে যারা কাজ করে সেই সংস্থাটার নাম হচ্ছে গ্যাভি। তার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চুক্তি হয়েছে, কথা হয়েছে, এবং সেই সুবাদে আমাদেরকে যে সমস্ত দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে কি করে বাংলাদেশ ভ্যাকসিনটা পেতে পারে। প্রিয় দর্শক, এবারে আগস্ট শোকের মাস। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে ষড়যন্ত্রকে উস্কে দিয়েছিল দেশের তথাকথিত কিছু রাজনীতিকের উচ্চাভিলাষ এবং বিশ্বাসঘাতকতা। তাদের লক্ষ্য ছিল পাকিস্তানি ভাবধারায় দেশ পরিচালনা এবং যুদ্ধ অপরাধীদের পুনর্বাসন। ৭৫ পরবর্তী সময়ে এসবই হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে নীলাদ্রি শেখরের ধারাবাহিক প্রতিবেদনের ৫ম পর্বে থাকছে হত্যাকাণ্ডের রাজনৈতিক উদ্দেশ্য প্রসঙ্গ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় কিছু সামরিক কর্মকর্তার বিচার হলেও বিচার শুরুর আগেই মৃত্যুবরণ করায় পার পেয়ে গেছে পাকিস্তান মার্কিনপন্থী খন্দকার মোশতাক। তাহিরউদ্দিন ঠাকুর অভিযুক্ত হলেও শাস্তি হয়নি। তবে হত্যাকাণ্ডের রাজনৈতিক উদ্দেশ্য উঠে এসেছে মামলার রায়ে। সে তো মুক্তিযুদ্ধের সময় খন্দকার মোশতাক বিরোধিতা করেছে। আমরা আমাদেরকে বলতো যে শেখ মুজিব বঙ্গবন্ধুকে চাও না স্বাধীনতা চাও। তার মানে স্বাধীনতা চাইলে বঙ্গবন্ধুকে চাই না, তখন আমরা বলতাম আমরা দোনোটা চাই। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মোশতাক আহমদ। মেজর ডালিম রেডিও স্টেশন দখল করে বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দেওয়ার মাধ্যমে শুরুতেই খুনি ও তাদের পৃষ্ঠপোষকদের রাজনৈতিক লক্ষ্য স্পষ্ট হয়ে যায়। পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টো এবং সৌদি আরবও বাংলাদেশকে নতুন নামে ডাকতে থাকে। খন্দকার মোশতাক পুরোপুরি সেটা বাস্তবায়ন করতে না পারলেও পরের ২১ বছর উল্টো পথে পরিচালিত করা হয় বাংলাদেশকে। তারা ওই ফিল্ড লেভেলে যে কয়েকজন অপারেশনে পার্টিসিপেট করেছে তাদের বিচার করে তারা মনে করেন যে মুজিব হত্যার বিচার হয়ে গেছে, কিন্তু এর বাইরে প্রকাশ্যে এবং নেপথ্যে আরো অনেক কারিগর ছিল। সে সময় বাকশাল ছাড়া শক্তিশালী কোনো রাজনৈতিক দল না থাকলেও সরকার উৎখাতে জাসদের তৎপরতা ছিল স্পষ্ট। তাদের তো টার্গেটই ছিল ক্ষমতাসীন সরকার, অর্থাৎ সরকারকে উৎখাত। সরকার উৎখাত তো কোনো অহিংস ব্যাপার না, এটা তো জাসদ জেনে বুঝেই সশস্ত্র রাজনীতির ধারায় গেছে। এখন জাসদের দাবি হচ্ছে তারা কখনোই এই মুজিব হত্যার পরিকল্পনা তাদের ছিল না। পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক ধারার জন্ম দেয়া জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা করেছিলেন, পুরস্কৃত করেছিলেন দূতাবাসে চাকরি দিয়ে। আরো পরে খুনি ফারুক রশিদকে ফ্রিডম পার্টি নামে রাজনৈতিক দল করার সুযোগ দিয়ে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করেছেন এইচ.এম. এরশাদ। খালেদা জিয়া সরকারের সময়ও সেই ধারা অব্যাহত ছিল। ১৯৭১ যেমন বাংলাদেশের গৌরবময় অধ্যায়, তেমনি বাংলাদেশের নৃশংসতা আর বর্বরতা জুড়ে আছে ১৯৭৫-এর ১৫ই আগস্টকে ঘিরে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, খুনিদের ফাঁসি রায়ও কার্যকর হয়েছে, কিন্তু এই হত্যাকাণ্ডের পিছনে যে রাজনৈতিক উদ্দেশ্য তা অস্পষ্টই রয়ে গেছে। হয়তো আরও তথ্যানুসন্ধান হলে রাজনীতির এই অন্ধকার অধ্যায়গুলো বেরিয়ে আসবে জনসম্মুখে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। ঈদ
ঈদুল আজহার মাত্র 5 দিনে দেশের 38 থেকে 40 জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, কোরবানির পশুর হাট সহ ঈদকে ঘিরে জনসমাগমের কারণেই সংক্রমণ বাড়ছে। দ্রুত শনাক্ত করা, আইসোলেশন এবং চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন তারা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। কোরবানির ঈদকে ঘিরে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দ্বিতীয় ধাপে আবারও বাড়বে বলে আগেই সতর্ক করেছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। 5 আগস্টের সাথে 10ই আগস্টের তুলনামূলক বিশ্লেষণ করে এবার এর প্রমাণ পেলেন। বিশ্লেষণে দেখা যায় মাত্র 5 দিনেই ঢাকা শহরে 10,000 রোগী বেড়েছে। চট্টগ্রামে বেশি শনাক্ত হয়েছে 3 থেকে 350। রাজশাহী, খুলনা ও সিলেটে শনাক্ত বেড়েছে 200 করে। বরিশাল এবং ময়মনসিংহে শনাক্ত বেড়েছে 100-র বেশি। বন্যার কারণে রংপুর বিভাগের পুরো তথ্য পাওয়া না গেলেও নীলফামারী জেলাতেই শনাক্ত বেড়েছে 200 জন। প্রায় 60% জেলা শহরে সংক্রমণটা বেড়েছে। অন্তত পক্ষে এই যে কয়েকদিনে 50 জনের বেশি করে রোগী পাওয়া গেছে 5ই আগস্টের তুলনায়। কাজেই এই যে বাড়াটার গতিটা হয়তো একটু ধীর, কিন্তু আমরা আশঙ্কা করছি এই সপ্তাহে আরো বেশি বাড়বে এবং যে জটিল রোগী যাদেরকে হাসপাতালে যেতে হবে সেই রোগীর সংখ্যা হয়তো বা আমরা বাড়তি দেখবো এই সপ্তাহ বা তার পরের সপ্তাহে। এই মুহূর্তে আমাদের প্রস্তুত হওয়া দরকার, যদি রোগীর চাপটা বাড়ে, বিশেষ করে তাদের অক্সিজেন দেওয়া এবং অন্যান্য যে জরুরি চিকিৎসা সেটা করা। এই বাস্তবতায় গ্রাম এবং শহরে কমিউনিটিকে অন্তর্ভুক্ত করে রোগী শনাক্ত করা এবং আইসোলেশনে রেখে চিকিৎসার পরামর্শ এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। সবচেয়ে আরো বেশি জরুরি যে আমাদের রোগী শনাক্ত করতে হবে। গ্রাম এবং শহর উভয় জায়গাতে কমিউনিটির ভিতরে আমাদের সক্রিয়ভাবে যদি রোগী শনাক্ত করি এবং সেই যারা শনাক্ত হবে ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে হতে পারে, যাদের ল্যাবরেটরি টেস্ট করা যাবে না তাদের জ্বর এবং গা ব্যথা, গলা ব্যথা থাকলেই তাদেরকে আইসোলেশন করতে হবে। রোগীকে আইসোলেট করতে না পারলে কিন্তু আমরা সংক্রমণটা কমাতে পারবো না। তিনি বলছেন, অভিজ্ঞতায় দেখা যায় করোনা ভাইরাসে আক্রান্তরা দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে নানান জটিলতায় পড়েন। সেই হিসেবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে হাসপাতালে ভিড় বাড়তে পারে। তৃতীয় সপ্তাহে মৃত্যুর হার বাড়ারও আশঙ্কা রয়েছে। বর্তমানে পরীক্ষার তুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের হার 21 থেকে 23%। করোনা প্রতিরোধ করতে এই হার 5%-এর নিচে নামিয়ে আনার সুপারিশ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লেলা নিফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। ট্রাম্পের সংবাদ সম্মেলনে চলার সময় হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি, সন্দেহভাজন এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিডিয়া ব্রিফিং এর সময় হোয়াইট হাউসের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। সে সময় মার্কিন প্রেসিডেন্টের সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও মিডিয়া রুমে ফিরে আসেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে, তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলাগুলি ঘটনার পর মিডিয়া ব্রিফিং এ ফিরে ট্রাম্প বলেন, এটা ছিল হোয়াইট হাউসের বাইরের একটি ঘটনা। পরে সবকিছু ভালোভাবেই নিয়ন্ত্রণে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। করোনা ভাইরাস মোকাবেলায় উগান্ডায় তাপমাত্রা পরিমাপক যন্ত্রের সেন্সর সহ বিশেষ স্মার্টফোন এনেছে SIMI মোবাইল কোম্পানি। 4 মাসের প্রচেষ্টায় চীনা মালিকানাধীন কোম্পানিটি সম্প্রতি G507 স্মার্টফোনটি উন্মুক্ত করেছে। আফ্রিকা মহাদেশে এটি এই ধরনের প্রথম মোবাইল ফোন। প্রচলিত তাপমাত্রা পরিমাপক যন্ত্র থেকে মোবাইল ফোনের সেবাটি আরও ভালো এবং সাশ্রয়ী, জানিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী পরিচালক ডেভিড অ্যাকওয়ার্ড। ফোনটি সবার জন্য সহজলভ্য করতে দাম কমাতে দেশটির সরকারের সাথে আলোচনার কথা জানিয়েছেন তিনি। প্রায় 4 মাস লকডাউন শেষে দেশটির স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার এই সময়ে সংক্রমণ ঠেকাতে প্রযুক্তিটি কাজে আসবে বলে জানিয়েছেন উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল আইনে ভিওয়ানা।
প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। নরসিংদীতে প্রতি বছরই লটকন চাষের পরিধি বাড়ছে। অল্প খরচ কিন্তু বেশি লাভ হয়। এ অঞ্চলে অনেক কৃষক লটকন আবাদে আগ্রহ দেখাচ্ছে। নরসিংদীতে উৎপাদিত লটকন দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দিনাজপুরের আবাসিক এলাকায় গড়ে ওঠা অটো রাইস মিল এবং চাতালে বিষাক্ত ধোঁয়া ও বর্জ্য ছড়িয়ে পড়ছে জনবসতিতে। গাছপালা, আবাদি জমি এবং মৎস্য উৎপাদন ব্যাহত হচ্ছে। নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেও প্রতিকার পাচ্ছেন না। প্রিয় দর্শক, এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। গাজীপুরে কালিয়ারকোরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে $300 মিলিয়ন বিনিয়োগ করবে ওরিক্স বায়োটেক লিমিটেড। সকালে আইসিটি টাওয়ার মিলনায়তনে এই সংক্রান্ত ত্রিপক্ষীয় চুক্তি সই হয়। সরকারি ভিশন 2021 বাস্তবায়নে অবদান রাখবে বলে উল্লেখ করে এই প্রকল্প বাস্তবায়ন হলে $300 মিলিয়ন বৈদেশিক মুদ্রা বিনিয়োগের পাশাপাশি প্রায় 2000 মানুষের কর্মসংস্থান হবে বলে অনুষ্ঠানে তুলে ধরেন বক্তারা। ওরিক্স বায়োটেক প্রথম পর্যায়ে $10 মিলিয়ন বিনিয়োগ করবে। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বছরে 1200 টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্ল্যান্ট নির্মাণ করতে চায় ওরিক্স। চুক্তি সই অনুষ্ঠানে অনলাইনে বক্তব্য রাখেন জ্বালানি প্রতিমন্ত্রী নাসরুল হামিদ। ইতিমধ্যে 327 কোটি টাকা বিনিয়োগ হয়েছে উল্লেখ করে আগামী 2025 সালের মধ্যে হাইটেক পার্কগুলোতে 2400 কোটি টাকা বিনিয়োগ হবে বলে আশা প্রকাশ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই হাইটেক পার্কে আজকে যে ইনভেস্টমেন্ট আসছে $300 মিলিয়ন, সারা দেশে 28টা হাইটেক পার্ক হচ্ছে, 5টি ইতিমধ্যে অপারেশন হয়েছে। এগুলো কিন্তু একদিনে হঠাৎ করে হয়নি। 1999 সালের 13ই জুলাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কালিয়াকোরে উনি 200 একর জায়গা দিয়েছিলেন হাইটেক পার্ক নির্মাণ করার জন্য। 2001 সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা আসার পর তারা তো হাইটেক পার্ক প্রতিষ্ঠায় কোনো উদ্যোগ গ্রহণ করেইনি, বরঞ্চ এই ধরনের যে আইসিটি ইন্ডাস্ট্রির যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেটাকেও তারা বিনষ্ট করে দিয়েছিল। জুনায়েদ আহমেদ পলক আইসিটি প্রতিমন্ত্রী কথা বলছিলেন। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিদরিতি আর বিরতির পর্যায়ে দেখতে পারবেন।